আসসালামু আলাইকুম। পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসের সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা। আজকে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে আছি আরিফুল ইসলাম, প্রভাষক বাংলা, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠ্যের বিষয় হচ্ছে বাংলা সাহিত্য পাঠ। সাহিত্য পাঠের কবিতা অংশ থেকে একটি কবিতা। আমরা পাঠ পরিচিতির একটু দেখে নেই। আজকে আমাদের পাঠের বিষয় আমি কিংবদন্তির কথা বলছি। আজকে আমরা কবিতাটির প্রথম অংশ পড়ব। আমরা এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং আজকে আমাদের কবিতাটির প্রথম অংশ পড়ব। দেখো, কবিতাটির লেখক হচ্ছেন আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহর সম্পর্কে তার জন্মসালটা দেখে নেই। ৮ ফেব্রুয়ারি ১৯৩৪, মৃত্যু ১৯ মার্চ ২০০১। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ শেষে তোমরা কি কি বিষয় শিখতে পারবে, জানতে পারবে, সেই বিষয়গুলো আমরা এক নজরে দেখে নেই। প্রথমে আসছে কবি ও তার সাহিত্য সম্পর্কে বলতে পারবে, কবিতার উৎস সম্পর্কে বলতে পারবে এবং দুর্বোধ্য আলংকারিক শব্দের অর্থ অনুধাবন করতে পারবে। তাহলে দেখো, এগুলো হচ্ছে আমাদের পাঠ শেষে তোমরা শিখতে পারবে সেই বিষয়গুলো। উৎস পরিচিতি। এবারে আসো আমাদের এই কবিতাটির উৎস কোথা থেকে। আমরা প্রত্যেকটা প্রবন্ধ, উপন্যাস, গল্প এগুলোর একটা উৎস বা উৎস পরিচিতি আমরা খুঁজেও থাকি এবং সাহিত্যের ক্ষেত্রে এটা খুব জরুরি জিনিস। আমরা দেখে নেই যে আমাদের আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত এই কবিতাটির উৎসভূমি কোনটি সেটা একটু দেখি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর একই নামের কাব্যগ্রন্থ থেকে সংক্ষেপিত আকারে সংকলিত হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে একই নামের কাব্যগ্রন্থ। একই নামের বলতে যে কাব্যগ্রন্থ থেকে কবিতাটি সংকলিত হয়েছে বা নেওয়া হয়েছে সেই কাব্যগ্রন্থটির নাম হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। মানে নাম কবিতাটি হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এবং এই কবিতাটি থেকেই আমাদের আজকের এই কবিতাটি নেওয়া হয়েছে এবং এটি সংক্ষেপিত বলা হয়েছে। দেখো, সংক্ষেপিত, এটি অনেক বড় কবিতা, আমাদের এখানে পাঠ্য করা হয়েছে সংক্ষেপিত করে, ছোট আকারে। তাহলে আমরা উৎসভূমিটা জানলাম। উৎসভূমি হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থ থেকে, নাম কবিতাই হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। এরপরে দেখো, কবিতাটির ভাষা এবং ছন্দটা কিরূপ সেটা একটু আমরা দেখে নেই। ভাষা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি গদ্য ছন্দে রচিত। প্রচলিত ছন্দের বাইরে গিয়ে এটি প্রাকৃতিক তথা স্বাভাবিক ছন্দে রচিত হয়েছে। দেখো, এটা একটা গদ্য ছন্দ। আমরা যদি এখন বলি ছন্দে কোন ছন্দে রচিত, তাহলে এটা গদ্য ছন্দে রচিত এবং এটা খুব স্বাভাবিক এবং সাবলীল ভাষায় রচিত। নামকরণ। এই কবিতাটির নামকরণ বিষয়ে আমরা একটু জেনে নেই। লোকপরম্পরায় শ্রুত বা কথিত কথাকেই কিংবদন্তি বলো, মানে জনগণের মুখে মুখে প্রচলিত বিষয়টাকেই জনশ্রুতি বা কিংবদন্তি বলা হয়। আবু জাফর ওবায়দুল্লাহ তার পূর্বপুরুষ সম্পর্কে শ্রুত কথা বা কিংবদন্তিকে এই কবিতার উপজীব্য করেছেন বলে এর নামকরণ আমি কিংবদন্তির কথা বলছি অত্যন্ত সার্থক ও যুক্তিসঙ্গত হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে যে শ্রুত বা কথিত কথাকে, সমাজে যেগুলো প্রচলিত, আমাদের বাংলাদেশে যদি আমরা বলি, বাংলাদেশের কয়েকজন যে
পরিচিত ব্যক্তিত্ব যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, বিশ্ব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসিমউদ্দিন, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, নারী জাগরণের অগ্রপথিক বেগম রোকেয়া, সুফিয়া কামাল, এরকমের যদি আমরা বলি তাহলে এরা হচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি তুল্য ব্যক্তি, যারা খুবই পরিচিত এবং স্বনামধন্য ব্যক্তিত্ব, মানুষের মুখে মুখে যাদের কথা বা তাদের গুণগান প্রচলিত। যখন এখানে বলা হয়েছে লোক পরম্পরায় শ্রুত বা কথিত কথাকেই কিংবদন্তি বলে, তাহলে এরকমের বিষয়গুলো নিয়েই কবিতাটি রচিত হয়েছে। এবং শ্রুত কথা বা কিংবদন্তিকে এই কবিতার উপজীব্য করেছেন বলে এর নামকরণ, আমি কিংবদন্তির কথা বলছি, অত্যন্ত সার্থক ও যুক্তিসঙ্গত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে নামকরণ যথার্থই হয়েছে, নামকরণ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, নামকরণটি যথার্থভাবেই সম্পন্ন হয়েছে। এবারে দেখো আমাদের এই কবিতাটির মর্মার্থটা একটু আমরা দেখি। মর্মার্থ বলতে কি বুঝি? যে কবিতাটির মূল অর্থটা কি, বা কবিতার মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন, বা কবির কোন চিন্তা চেতনাগুলো মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন, এই বিষয়টা কি সেটা আমরা একটু দেখি। আচ্ছা, মর্মার্থে যাবার আগে আমরা কবিতাটা একটু পাঠ করি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। আমরা কবিতাটা পাঠ করি, তারপরে আমরা মর্মার্থে যাচ্ছি। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী, যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আমি কবি এবং কবিতার কথা বলছি, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? তো শিক্ষার্থীবৃন্দ,
আমরা আমাদের আজকের পাঠ্য কবিতাটি পড়লাম। দেখো এখানে কবি বারবারই একটা বিষয় উল্লেখ করেছেন যে যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, সে কৃতদাস থেকে যাবে এভাবে। তাহলে এই বিষয়টা নিয়ে আমরা এর মূল বিষয়টা কি বোঝাতে চেয়েছেন সেটা একটু দেখি, যে মর্মার্থটা কি, মূল বিষয়টা কি আসছে সেটা আমরা একটু জেনে নেই। দেখো, বাঙালি জাতিসত্তার মৃত্তিকা মূলে শিকড় সঞ্চার করে এ কবিতায় কবি ঐক্যবদ্ধ চেতনায় সাহসী মানুষের সম্ভাবনার ছবি এঁকেছেন। তাহলে দেখো, বাঙালি, আমরা যে বাঙালি, আমাদের যে একটা জাতিগত ঐতিহ্য ইতিহাস রয়েছে, সেই সৃষ্টি শুরু থেকে মৃত্তিকা মূল মানে মূল থেকে শিকড় সঞ্চার করে এ কবিতায় কবি ঐক্যবদ্ধ চেতনায় সাহসী মানুষের সম্ভাবনার ছবি এঁকেছেন। তাহলে সকল মানুষ এক ঐক্যবদ্ধ হয়ে একই চেতনা ধারণ করে সাহসী হয়ে যে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে পারে সেই বিষয়টা এখানে ফুটে উঠেছে। এ কবিতায় মানুষ মানবতা, প্রতিবাদ, বিষণ্ণতা, এক অজানা দুঃখবোধ, শাশ্বত হাহাকার প্রবলভাবে স্থান পেয়েছে। কবিতার মধ্যে মানুষ, মানবতা, প্রতিবাদ, বিষণ্ণতা, অজানা দুঃখবোধ এই বিষয়গুলো প্রচণ্ডভাবে কবিতায় স্থান পেয়েছে। কবির ইচ্ছা থেকে যে সত্যটি আবিষ্কার করা যায় তা হলো আনন্দময় উচ্ছ্বাস ধারা। কবিতাকে ভালোবাসতে হবে, কবিতাকে ভালোবাসতে হবে এবং কবিতার সাথে নিবিড় একটা আত্মার সম্পর্ক গড়ে তুলতে হবে। কবিতা জীবনে এক অনিবার্য উপকরণ। কবিতা আমাদের জীবনে একটি অন্যতম উপকরণ, যেটার মাধ্যমে আমরা আমাদের জীবনের দুঃখ, গ্লানি, কষ্টগুলো দূর করতে পারি। কবিতা জীবনে, সমাজে, রাষ্ট্রে এক সুন্দর অবিসংবাদিত পরিবেশ তৈরি করতে পারে, অহিংসামূলক একটি পরিবেশ তৈরি করতে পারে কবিতা। এজন্যই কবি বারবার এই কবিতার কথা বলেছেন। কবিতাই হতে পারে সমস্ত হিংসা বিদ্বেষের পতনের মূল। এবারে আমরা লেখক সম্পর্কে কিছু জেনে নেই। আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে আমরা কিছু তথ্য জানি। দেখো, প্রথমেই আসছে, আমরা প্রথমে জন্ম এবং মৃত্যু নিয়ে আলোচনা করেছিলাম। তার জন্ম ছিল 1934 সালের 8ই ফেব্রুয়ারি। জন্মস্থান হচ্ছে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার অন্তর্গত বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রাম। তাহলে দেখো, বরিশাল জেলার বাবুগঞ্জ থানার বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে তার জন্ম। তার বাবা আব্দুল জব্বার খান, তিনি ছিলেন পাকিস্তানের আইন পরিষদের একজন সদস্য। এবং আবু জাফর ওবায়দুল্লাহ ইংরেজি সাহিত্যে এমএ পাশ করে কিছুদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন এবং পরবর্তীতে তিনি সিভিল সার্ভিসে যোগদান করে এবং সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এবং পরবর্তীতে 1982 সালে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী হিসেবে যোগদান করেন এবং 1984 সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এবারে আমরা আবু জাফর ওবায়দুল্লাহর কয়েকটি কাব্যগ্রন্থের নাম জেনে নেই। যে কাব্যগ্রন্থগুলো তিনি রচনা করেছেন তার কতগুলো নাম আমরা জেনে নেই। প্রথমেই আসছে সাত নরীহার, যেটি 1955 সালে প্রকাশিত হয়। দেখো, সাত নরীহার, প্রথম কাব্যগ্রন্থ সাত নরীহার 1955 সালে প্রকাশিত হয়। কখনো রং কখনো সুর 1970 সালে প্রকাশিত হয়। কমলের চোখ 1974 সালে প্রকাশিত হয়। আমি কিংবদন্তির কথা বলছি 1981 সালে প্রকাশিত হয়। দেখো, আজকে আমাদের যে পাঠ্য কবিতাটি সেটি এই কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে বা নেওয়া হয়েছে এবং এই নাম কবিতাটি হচ্ছে আমাদের সহিষ্ণু প্রতীক্ষা 1982। পরবর্তীটি হচ্ছে সহিষ্ণু প্রতীক্ষা 1982। বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা 1983। বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা 1983। আমার সময় 1987। কবিতাটি কাব্যগ্রন্থটি প্রকাশিত 1987 সালে। এরপরে রয়েছে নির্বাচিত কবিতা 1991 সালে। নির্বাচিত কবিতা বলতে তার উপরের উল্লেখযোগ্য বা উপরে প্রকাশিত কাব্যশ্রুত কিছু কবিতা নিয়ে একটি
গ্রন্থ প্রকাশিত হয়, যেটির নাম ছিল নির্বাচিত কবিতা। অন্যান্য কাব্যগ্রন্থগুলো থেকে কিছু কবিতা বাছাই করে প্রকাশ করা হয়েছিল, যেটাকে বলা হয়েছে নির্বাচিত কবিতা, যেটা 1991 সালে প্রকাশিত হয়। আমার সকল কথা 1993। মসৃণ কৃষ্ণ গোলাপ, মসৃণ কৃষ্ণ গোলাপ 2002, মসৃণ কৃষ্ণ গোলাপ 2002, মসৃণ কৃষ্ণ গোলাপ 2002। এরপরে দেখো আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কয়েকটি কবিতার নাম আমরা জেনে নেই। আমরা এতক্ষণ কাব্যগ্রন্থের নাম জানলাম, এবার কয়েকটি কবিতার নাম জেনে নেই। কয়েকটি কবিতা, যে কি কি ধরনের কবিতা। দেখো প্রথমে আছে আমি কিংবদন্তির কথা বলছি, যেটি আজকে আমরা পড়তেছি এটি দেখো। এবং পরবর্তীতে আছে মাগো ওরা বলে, এটা একদম প্রচলিত একটি কবিতা। এটা ছোট থেকে বড় বাংলা সাহিত্যের এবং বাঙালি সকলেরই মনে এই কবিতাটি রয়েছে। 1952 ভাষা আন্দোলন নিয়ে রচিত। কুমড়ো ফুলে নুয়ে ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি, খোকা তুই কবে আসবি। এই কবিতাটি শোনেনি এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। পরবর্তীতে দেখো কোনো এক মাকে। এই কবিতাগুলো মূলত তার বেশি প্রচলিত এবং জনপ্রিয় কবিতা, বিখ্যাত কবিতা বলতে পারি আমরা। এরপরে দেখো পুরস্কার, আবু জাফর ওবায়দুল্লাহ কি কি পুরস্কারে ভূষিত হয়েছে এবং তার সাহিত্য অবদানের জন্য তিনি কি কি পুরস্কার পেয়েছেন সেই বিষয়টা একটু আমরা জেনে নেই। যে প্রথমেই দেখি আমরা বাংলা একাডেমি পুরস্কার 1979 সালে তিনি লাভ করেন। এরপরে বাংলাদেশের সাহিত্যের বা বাংলাদেশের পদকের দিক থেকে সর্বোচ্চ পুরস্কার 21 পদক, সেটিও তিনি 1985 সালে লাভ করেন। তাহলে দেখো বাংলাদেশের বড় বড় দুটি পুরস্কার তিনি অর্জন করেছিলেন। এবার আমরা কিছু তথ্য জেনে রাখি, যেগুলো আমাদের জেনে রাখলে খুবই ভালো হবে, কোনো কাজে লাগতে পারে, এরকম কিছু তথ্য আমরা জানি। দেখো পদাবলী নামে কবিদের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। আবু জাফর ওবায়দুল্লাহ জীবিত অবস্থায় পদাবলী নামে কবিদেরকে নিয়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করে, যে সংগঠনটির মধ্যে শুধু কবিরাই যোগদান করত এবং কবিদের নিয়ে সংগঠনটি ছিল, যেটির নাম ছিল পদাবলী। এটির প্রতিষ্ঠাতা ছিলেন আবু জাফর ওবায়দুল্লাহ। এরপরে রাশেদ খান মেনন তার ভাই, আমরা জানি রাশেদ খান মেনন বাংলাদেশের একজন অন্যতম ব্যক্তিত্ব, তার ভাই, এবং বেগম সেলিমা রহমান তার বোন। এটা হচ্ছে তার পারিবারিক ভাই বোন। এটা আমাদের জেনে রাখলে প্রয়োজন হতে পারে, কখনো জেনে রাখা ভালো। এরপরে দেখো আমরা এই অধ্যায়ের কিছু শব্দের অর্থ নিয়ে কথা বলি। যে প্রথমেই আছে দেখো কিংবদন্তি। কিংবদন্তি মানে হচ্ছে জনশ্রুতি। কিংবদন্তি মানে হচ্ছে জনশ্রুতি। আমরা শুরুতে এটা বলেছিলাম যে জনশ্রুতি। দেখো জনশ্রুতিটা কি? লোক পরম্পরায় শ্রুত বা কথিত বিষয় যা একটি জাতির ঐতিহ্যের পরিচয়বাহী। মানে লোক পরম্পরায় সেই প্রাচীন যুগ থেকে চলে আসতেছে মানুষের মুখে মুখে, এবং সেটা এভাবেই চলে আসতেছে এরকম বিষয়গুলো, এবং একটা জাতির ঐতিহ্যের পরিচয়বাহী, এবং ওই বিষয়গুলো আমাদের জাতীয় একটা ঐতিহ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেমন বাঙালি সংস্কৃতি, বৈশাখ, বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা, বাঙালির কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য, এই বিষয়গুলো প্রাচীন যুগ থেকে চলে আসতেছে, মানুষের মুখে মুখে শুনে শুনে আমরা পালন করতেছি এরকমের বিষয়গুলি। তো এখানে ব্যক্তির কথা বলা হয়েছে। সাপদ মানে হচ্ছে হিংস্র মাংসাশী শিকারী প্রাণী, মানে ভয়ানক। সাপদ মানে বিপদ বা ভয়ানক, তো যা হিংস্র মাংসাশী শিকারী প্রাণী হচ্ছে সাপদ। পরবর্তীতে হচ্ছে বিচলিত স্নেহ, আপন জনের উৎকণ্ঠা। দেখো বিচলিত স্নেহ বলতে বোঝাচ্ছে আপন জনের উৎকণ্ঠা। আমাদের আপন জনের আমাদেরকে নিয়ে যে উৎকণ্ঠা বা উদ্বিগ্ন থাকে, সেই বিষয়টা হচ্ছে বিচলিত স্নেহ। যেমন মুক্তি প্রত্যাশী মানুষ আর আসন্ন বিপদের আশঙ্কায় যারা মুক্তি প্রত্যাশা করে, তাদের সামনে যে বিপদটা আসতেছে সেই চিন্তা তাদের স্বজনরা উদ্বিগ্ন হন। যেমন আমাদের পরিবারের কেউ যদি কোনো আন্দোলন বা কোনো কাজ করে থাকে বা যে কোনো ধরনের, তখন যদি আমরা দেখতে পাই যে তাদের সামনে কিছু বিপদ
উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন স্বজনেরা কি করি আমরা, তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ি, উদ্বিগ্ন হয়ে পড়ি, সেই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। ভালোবাসা আর শঙ্কা একসঙ্গে মিশে যায়, তখন ভালোবাসার মধ্যে শঙ্কা প্রবেশ করে যায়, এজন্য বলা হয়েছে বিচলিত স্নেহ। সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করা, সূর্য সকল শক্তির উৎস, এখানে বুঝিয়েছে যে সূর্যই সকল শক্তির উৎস। সূর্যকে যদি হৃৎপিণ্ডে ধারণ করা বোঝানো যায়, মানে সূর্য সকল শক্তির উৎস, তাহলে আমরা যদি এরকম হতে পারি তাহলে আমরাও শক্তিশালী হতে পারবো এবং দৃঢ়চেতা হতে পারবো। সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। আমরা যদি আমার অন্তরকে বা আমাদের চিন্তা চেতনাকে শক্তিশালী বলতে এখানে বুঝেছে প্রতিবাদী, সাহসী হতে পারি। এখানে দেখো বলা হয়েছে যে সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। তাহলে যদি আমরা সাহসী সচেতন হতে পারি তাহলে আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না, আমাদেরকে অত্যাচার করতে পারবে না, আমরা কি করতে পারবো, মুক্তি লাভ করবই করব। কবির মত এই সামর্থ্য অর্জনের একমাত্র উপায় হলো কবিতা শোনা। কবি বলেছেন যে এই যে মুক্তি, সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করা বা শক্তি সঞ্চার করা, প্রতিবাদী হয়ে ওঠা, এর একমাত্র মূল কাজ হচ্ছে কবিতা শোনা। এটা ছাড়া আর কোনো উপায় কবির কাছে মনে হচ্ছে না। কবিতা শুনলে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করা এবং সূর্যের মতো তেজোদ্দীপ্ত হওয়া এবং প্রতিবাদী হওয়া সম্ভব। কবিতাকে আত্মস্থ করা, শুধু শোনা না, আত্মস্থ করা, কবিতার ভাব অর্থ, মূল অর্থ, কবিতা বুঝতে পারাটাও দরকার। কেননা কবির কাছে শুধু কবিতাই সত্য আর সত্যই শক্তি। কবির কাছে শুধু কবিতাই সত্য আর সত্যই শক্তি। দেখো এখানে কি বলেছে, কবির কাছে শুধু কবিতাই সত্য আর সত্যই শক্তি। তাহলে দেখো সত্যই মানুষকে শক্তি যোগায়, এটা আমরা শুরু থেকে জানি যে সত্যই আমাদের মুক্তি মিলাবে। তাহলে দেখো কবিতা হচ্ছে সত্য এবং এই সত্য আমাদের শক্তি যোগাবে এবং আমাদের মুক্তিও মিলবে এই সত্য শক্তি একত্রিত হলে। তাহলে তখন আর আমরা পরাধীন থাকব না বা আমরা অত্যাচারিত হব না। এরপরে রয়েছে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালা। উনুন মানে চুলা বলে থাকি, যে আমরা রান্নার জন্য যেটা ব্যবহার করে থাকি। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালা। এখানে দেখো বলা হয়েছে আগুনে সবকিছু সূচি হয়েছে। সূচি মানে পবিত্র, আগুন সবকিছু পুড়িয়ে পবিত্র করে দেয়, এরকম বলা হয়েছে। দেখো আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে সকল গ্লানি মুছে ফেলে আলোয় ভরা মুক্ত জীবনের প্রত্যাশা জানাতে উজ্জ্বল জানালার অনুষঙ্গ ব্যবহৃত হয়েছে। মূল কথা হচ্ছে আগুনের তাপে পরিশুদ্ধ হয়ে নিজেকে শুদ্ধ করে সকল গ্লানি মুছে ফেলে আলোয় ভরা মুক্ত জীবনে, আলোকিত জীবনে প্রত্যাশা জানাতে উজ্জ্বল জানালার অনুষঙ্গ ব্যবহৃত হয়েছে। কবি এখানে এই বিষয়টা নিয়ে এসেছে যে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে সমস্ত গ্লানি ভুলে মুক্ত জীবনের জন্য সামনে এগিয়ে যাব, এই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে দেখো কিছু বানান সতর্কতা নিয়ে এসেছি আমরা। এই অধ্যায়ে আমরা কিছু বানান পাবো, সে বানানগুলো নিয়ে আমাদের অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। তোমরা বানানগুলো দেখার সাথে সাথে খাতায় লিখে ফেলো, তাহলে তোমাদের এই বানানগুলো কখনো আর ভুল হবে না। আমরা বানানগুলো এক এক করে দেখে ফেলি। প্রথমে আছে দেখো রক্তজবা। রক্তজবা মানে আমরা জানি একটি ফুলের নাম, রক্তের মতো লাল রং বলে এই ফুলটার নাম দেওয়া হয়েছে রক্তজবা। বঞ্চিত, বঞ্চিত মানে কোনো কিছু থেকে তাকে বিতাড়িত করা, আমাদের অধিকার থেকে আমাদের বিতাড়িত করা। দেখো লৌহ খণ্ড, বানানগুলো একটু খেয়াল করো তোমরা। লৌহ দণ্ড যেটা বলি আমরা, খণ্ড, বানানগুলো একটু খেয়াল করো। বানানগুলোর জন্য এই বিষয়টা করা হয়েছে। প্রত্যেকটা বানান লক্ষ্য করো। দেখো এখানে মূর্ধন্যর সাথে ড যুক্ত হয়েছে। সশস্ত্র, সশস্ত্র মানে অস্ত্র সহ। আজন্ম, দেখো বানানটা নয়ের সাথে ম যুক্ত হয়েছে, আজন্ম। সাপদ, এটা সহজ। এরপরে দেখো কর্ষিত। কর্ষিত করা মানে চাষাবাদ করা, মাটি কর্ষণ করা। এরপরে দেখো প্রজ্বলিত। প্রজ্বলিত মানে আলোকিত, উজ্জ্বল। এরপরে দেখো উদ্বিগ্ন। উদ্বিগ্ন গয়ের সাথে দন্তন্য। এরপরে দেখো আরো কিছু বানান রয়েছে। অতিক্রান্ত,
দেখো প্রথমে আছে অতিক্রম করা, যেটাকে বোঝায়। অভ্যুত্থান, দেখো তয়ের সাথে থ যুক্ত হয়েছে, অভ্যুত্থান। এটা অনেকেই আমরা ভুলে যাই বা লিখতে গিয়ে ভুল করি। দেখো তয়ের সাথে থ যুক্ত হয়েছে। এরপর আছে সমৃদ্ধ, দয়ের সাথে ধ। এরপরে দেখো সম্ভার। পরবর্তী দেখো অনিবার্য, যেটা ঘটবে, যেটার পরিবর্তন করা সম্ভব নয়। অরণ্য, অরণ্য মানে বন, বন বুঝিয়ে থাকি আমরা, গভীর বন, মূর্ধন্য হবে এটাতে। এরপরে দেখো ইস্পাত, বানানটা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এবং সাথে সাথে খাতায় লিখে ফেলো। কৃতদাস, দেখো কৃতদাস দীর্ঘইকার হবে অবশ্যই। এরপরে দেখো কিংবদন্তি, আমাদের যে কবিতাটির নাম আমি কিংবদন্তির কথা বলছি, সেই বানানটি কিংবদন্তি। এই বানানটা যাতে কারো ভুল না হয় জন্য আমরা দিয়ে দিয়েছি। আমাদের এই অধ্যায়ের বানানগুলো নিয়ে আমাদের সমস্যাগুলোর আমরা সমাধান করে ফেললাম। এবারে চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য কণিকা জেনে আসি। যে অধ্যায়ের আমাদের কিছু তথ্যগুলো আমরা জানি। দেখো এই অধ্যায়ে পাঠের জন্য আমাদের বা এই পাঠটি বোঝার জন্য আমাদের কিছু তথ্যগুলো জেনে নিলে খুব সহজ হবে। সেই বিষয়গুলো আমরা একটু জেনে নেই। দেখো প্রথমেই আছে আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, তাহলে আমরা দেখি আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। তাহলে এই যে আমাদের আজকের পাঠ্য আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটিতে আমরা মুক্তিযুদ্ধের একটা প্রাধান্য এবং রাষ্ট্রভাষা আন্দোলন নিয়ে এখানে একটা প্রাধান্য পেয়েছি। কবিতাটা ভালো করে তোমরা পড়লে বিষয়টা দেখতে পাবে। এই কবিতায় বাঙালি জাতির ইতিহাস, বাংলার মাটি, প্রাকৃতিক সৌন্দর্য বর্ণিত হয়েছে। দেখো কি বলা হয়েছে, বাঙালির জাতির ইতিহাস, বাংলার মাটি, বাংলার মানুষের উপর অত্যাচার এবং বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণিত হয়েছে। বাংলার মানুষ যে সেই প্রাচীন যুগ থেকে নির্যাতিত হয়ে আসতেছে, সেই বিষয়টা এখানে ফুটিয়ে তুলেছেন। এবং দেখো বাঙালি জাতির আমাদের যে একটা ইতিহাস ঐতিহ্য রয়েছে, সুদীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস, সেই বিষয়টির কথা উল্লেখ করেছেন। বাংলার মাটি, আমাদের দেশের সৌন্দর্য, এই বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন। মানুষের উপর অত্যাচার, আমাদের দেশের মানুষের প্রতি যে পাকিস্তান বাহিনী এবং তার আগে ইংরেজরা, তার আগে বিভিন্ন সাম্রাজ্যের শাসক যারা ছিলেন তারা সকলেই অত্যাচার করেছেন, সেই বিষয়গুলো সম্পর্কে কিছু আলোকপাত করেছেন। এবং বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, বাংলা যে রূপের রানী বলা হয় বাংলাকে, সেই বিষয়টাও তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। দেখো তাহলে এখানে আমরা যে বিষয়টা পাচ্ছি সেগুলো হচ্ছে বাঙালির ইতিহাস, বাংলার রূপ বৈচিত্র্য এবং বাঙালির উপরে যে অত্যাচার, অন্যায় অত্যাচার হয়েছিল সেই বিষয়গুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে দেখো এই কবিতায় নানামুখী প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। নানামুখী বলতে বিভিন্ন বিভিন্ন প্রয়োজন, আমাদের যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন সকল বিষয়ের কথাই বা সকল প্রয়োজনের কথাই এখানে বলা হয়েছে। কবিতার স্বপ্নের কথা বলেছেন এবং কবির যে স্বপ্নগুলো দেখেন দেশকে নিয়ে, মানুষকে নিয়ে, আমাদের সোনার বাংলাকে নিয়ে, সেই বিষয়টা এখানে বলেছেন। তার কাছে যেরকম মনে হয়েছে পরবর্তীতে হবে, তার স্বপ্নে যেরকম বাংলাকে তিনি দেখেন, সেই বিষয়গুলো তিনি এখানে তুলে ধরেছেন। এরপরে দেখো কবিতায় ভালোবাসা, মা বোন, ভাই ও সন্তানের প্রসঙ্গ এসেছে। কবিতায় দেখো এখানে স্পষ্ট করে আমরা পড়েছিলাম যে আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা, মা বোন, ভাই, সন্তানের প্রসঙ্গ এসেছে। এখানে যুদ্ধের একটা বিষয় এবং আমরা তাদেরকে হারিয়ে ফেলেছি, এই বিষয়গুলো নিয়ে তিনি উল্লেখ করেছেন। এরপরে দেখো শ্রমজীবী মানুষের প্রতি প্রকৃতির আশীর্বাদের কথা বলা হয়েছে। শ্রমজীবী, শ্রমজীবী কারা? যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর,
এই মানুষগুলোর প্রতি প্রকৃতির আশীর্বাদের কথা বলা হয়েছে। এই মানুষগুলোর পৃথিবীর বা প্রকৃতির একটা আশীর্বাদ, তারা প্রকৃতি তাদেরকে সবসময় সহযোগিতা করে থাকে, এই বিষয়টাও তিনি কবিতার মাধ্যমে স্পষ্টভাবে তুলে ধরেছেন। যেমন দেখো এখানে অনেক সময় বলা হয়েছে বিষয়গুলো, যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। তাহলে যে চাষাবাদ করবে তাকে শস্য মাটি কী করবে, সেই পরিমাণে তার থেকে বেশি ফসল তাকে দিবে। তার মানে আশীর্বাদ বলতে এখানে সে যে পরিশ্রমটা করবে সেটা অবশ্যই মাটি, এটা প্রকৃতির একটা অংশ। তাহলে বলা হয়েছে যে শ্রমজীবী মানুষের প্রতি প্রকৃতির আশীর্বাদের কথা। তাহলে শ্রমজীবী মানুষ যখন প্রকৃতিকে নিয়ে কাজ করে, তারা যে পরিশ্রমটা করে, প্রকৃতি তাদেরকে সেই ফলস্বরূপ আশানুরূপ ফলটি তাদেরকে প্রদান করে থাকে। প্রকৃতি কখনো তাদেরকে হতাশ করে না, এটাই বোঝানো হয়েছে যে আশীর্বাদ হয়ে থাকে। আবার দেখো বলা হচ্ছে যে মৎস্য লালন করে নদী তাকে পুরস্কৃত করবে। তাহলে যে মৎস্য লালন করে সে মৎস্য লালন করে এবং সেখান থেকে তার জীবিকা ভালোভাবে নির্বাহ করতে পারে। যে গাভীর পরিচর্যা করবে সে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। তাহলে দেখো সে এখানেও একটা সুবিধা ভোগ করতেছে। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। এরকমভাবে বলা হয়েছে যে প্রকৃতির সাথে যদি আমরা নিবিড় সম্পর্কে আবদ্ধ হই, তাহলে প্রকৃতি আমাদের সাথে কখনো প্রতারণা করে না। প্রকৃতি সবসময় মানুষের আশীর্বাদ স্বরূপ, এবং যেটা শ্রমজীবী মানুষের পক্ষেই বেশি প্রকৃতির সাথে মেশা সম্ভব, এবং শ্রমজীবী মানুষই প্রকৃতির থেকে বেশি সুবিধা এবং আশীর্বাদ নিয়ে থাকে। এরপরে রয়েছে কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন। ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃপ্ত ঘোষণা। দেখো যারা ঐতিহ্য সচেতন, আমরা বাঙালিরা যারা রয়েছে, আমরা আমাদের বাঙালি এবং বাংলা ভাষা ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য নিয়ে সচেতন, এবং আমরা প্রত্যেকে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানি। শিকড় সন্ধানী মানুষের যারা নিজের ইতিহাস ঐতিহ্য এবং যারা নিজের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী এবং জানতে চেষ্টা করে, সেই সকল মানুষের মুক্তির দীপ্ত ঘোষণা। এবং এই ধরনের চেতনার মানুষগুলো কখনো পরাধীন থাকতে পারে না, তারা একসময় না একসময় মুক্ত হবেই, যারা শিকড় সন্ধানী এবং ঐতিহ্য সচেতন। এরপরে দেখো রচনার প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস। আমাদের যে বাংলা ইতিহাস বা বাঙালি সংস্কৃতির যে হাজার বছরের প্রাচীন ইতিহাস রয়েছে, সেই বিষয়টা কবি এখানে উল্লেখ করেছেন। এবং দেখো এই জাতির সংগ্রাম, আমরা প্রত্যেকটা সময় সংগ্রাম করে করে আজকের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই প্রাচীন যুগ থেকে যদি আমরা দেখি, মৌর্য আমল, গুপ্ত আমল, পাল আমল, সেন আমল, মোগল আমল, সুলতানি আমল, নবাবী আমল, প্রত্যেকটা আমল, এবং শেষ পর্যন্ত আমাদের পাকিস্তানি এবং ব্রিটিশ সাম্রাজ্য এবং পাকিস্তানি শাসক, প্রত্যেকটা শাসকই বাঙালি জাতিকে, বাংলার মানুষকে শোষণ নির্যাতনের মধ্যেই রেখেছে, এবং আমাদের সম্পদগুলো তারা নিয়ে তাদের নিজের দেশে ব্যবহার করেছে, এবং আমাদেরকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। তাহলে দেখো আমাদের এই যে সংগ্রাম, আমাদের স্বাধীনতার যে সংগ্রাম, সেটা শুধু একদিনের নয়, সেটা আমাদের সেই প্রাচীন যুগ থেকেই শুরু হয়ে আসছে, এবং আমরা সবসময় অত্যাচারিত ছিলাম, এবং আজকে আমরা এই সময় এসে 1971 এসে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তো দেখো তাহলে একটা জাতির মুক্তির জন্য কত বছর সংগ্রাম করতে হয়েছে, সেই সংগ্রামের বিষয়টাও কবিতার মধ্যে কবি স্থান দিয়েছেন। বিজয় ও মানবিক উদ্ভাসের অনিন্দ অনুষঙ্গ সমূহ, বিজয়, এবং এই যে সংগ্রামের করতে করতে একটা সময় আমরা বিজয় অর্জন করেছি, এবং মানবিক যে উদ্ভাস, আমরা যে স্বাধীন, আমরা যে মানবিক হতে পেরেছি, আমরা যে মানবিক চেতনায় উদ্ভাসিত হতে পেরেছি, আর যে আমাদের যে মানবিকতার যে আনন্দগুলো, যে আমরা এখন যে স্বাধীন, আমাদের মনের চেতনাগুলো, আমাদের অফুরন্ত আনন্দগুলো, এই যে প্রকাশগুলো, মানুষের যে বাহ্যিক প্রকাশ, এই বিষয়গুলো কবি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালির ইতিহাস থেকে, বাঙালির সেই প্রাচীন ইতিহাস থেকে, শিকড় সন্ধানী ঐতিহ্য সন্ধানী থেকে, সৃষ্টির শুরুর ইতিহাস থেকে, বাঙালি জাতির ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত সমস্ত বিষয়গুলোই কবি এই কবিতার মধ্যে ছোট আঙ্গিকে স্থান দিয়েছেন।
তাহলে দেখো আমাদের আজকের পাঠের যে বিষয়গুলো ছিল তার মধ্যে আমরা সবগুলোই ধীরে ধীরে শেষ করেছি তোমাদের জন্য। আমরা পূর্বেই বলেছিলাম যে আমাদের এই কবিতাটার আমরা দুইটি ভাগে বিভক্ত করে পড়তেছি। তো আজকে আমরা এটার প্রথম ভাগ পড়লাম, তো আগামী ক্লাসে আমরা দ্বিতীয় ভাগ পড়ব। তোমরা এই পাঠ থেকে তোমাদেরকে আজকে একটি বাড়ি কাজ দিয়ে দিব, যে আজকে আমাদের এই পাঠের আনুষঙ্গিক বা সম্পর্কিত তোমরা কিছু বাড়ির কাজ করবে, এবং তোমাদের সুবিধার্থে বলছি যে তোমাদের বাড়ির কাজটা খুবই জরুরি হবে। এটার উপরে তোমাদের শিক্ষার্থীর মূল্যায়ন করা হবে। তোমরা প্রত্যেকেই বাড়ির কাজটা করবে এবং এটাকে যেভাবেই হোক আমার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। ইমেল আছে, ফোন নাম্বার আছে, এবং এমনকি তোমরা চাইলে ফেসবুকের এই লাইভ ক্লাসের কমেন্ট সেকশনে তোমরা ছবি তুলে দিয়ে দিতে পারো বা পিডিএফ করে ইমেলে সেন্ড করতে পারো। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেইভাবে এটা করতে পারো। যে কাজটা দিব সেটা তোমরা অবশ্যই প্রত্যেকেই সম্পন্ন করবে এবং খুব দ্রুত আগামী ক্লাসের পূর্বেই এটা আমার কাছে পাঠিয়ে দিবে। দেখো বাড়ির কাজটা কি সেটা একটু জেনে নাও, যে আমাদের আগামী ক্লাসে আজকের যে ক্লাসটা হলো সেটার বাড়ির কাজ হচ্ছে তোমাদের জন্য সহজ একটা বাড়ির কাজ রেখেছি প্রথম ক্লাস হিসেবে। দেখো আমি কিংবদন্তির কথা বলছি কবিতা থেকে বৃষ্টি বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করবে। একদম ছোট একটি সহজ কাজ। এই কবিতাটি থেকে বৃষ্টি বহু শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের এই বাড়ি কাজটি করবে এবং এটি তোমরা প্রত্যেকেই করে আমার নিকট পাঠিয়ে দেবে। ইমেইলে দিতে পারো, ফোনে যোগাযোগ করে দিতে পারো, অথবা ফেসবুকে লাইভের মাধ্যমে কমেন্ট সেকশনে গিয়ে তোমরা এটা পোস্ট করতে পারো। যেভাবে হোক তোমরা এটা পাঠিয়ে দিতে পারো, বা আমার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে তোমরা এটা মেসেঞ্জারে সেন্ড করতে পারো। যেভাবে হোক এইটা তোমাদের করতেই হবে। দেখো বৃষ্টি বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করবে, তো এটাই হচ্ছে তোমাদের বাড়ি কাজ। এবং আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তী ক্লাসে সবাই যথাসময়ে উপস্থিত হয়ে যাবে এই আশা করছি, এবং সক্রিয় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু